এদিকে খেলা শুরু বাংলাদেশের রাজনীতিতে। হাসিনার সঙ্গে দেখা করবেন তারেক। খুব শীঘ্রই দেশে ফিরছে শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় বাতিল করেছেন হাইকোর্ট। সকালে এসব মামলা বাতিল করে উচ্চ আদালত। এদিকে 50 দিনের প্রচারেই বাজিমাত। মোদির প্ল্যানেই প্রধানমন্ত্রী তারেক। শর্ত অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার এবং তাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা। নিশ্চিত তাইজুলকে ফাঁসিতে ঝুলাইতে। লিখে রাখেন, আমি মানুষ ছোট, আমার ক্ষুদ্র জ্ঞান আমি বলে দিচ্ছি, লিখে রাখেন তাইজুলকে ফাঁসিতে ঝুলাইতে। আমি একটা কথা শুধু বলতে চাই, এই ট্রাইব্যুনালের যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে সকল মামলা বাতিল হচ্ছে। দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনার নতুন বার্তা। নেতাদের দেশে ফেরার নির্দেশ দিলেন শেখ হাসিনা। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চায় আওয়ামী লীগ। এদিকে তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে দিল্লিতে। সেই বৈঠকে হাসিনাকে দেশে ফেরা চূড়ান্ত আলোচনা হতে পারে। অবশেষে কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগের। দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো গ্রিন সিগন্যাল পায়নি আওয়ামী লীগ। তা সত্ত্বেও দলটির নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে 24 ফেব্রুয়ারি সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভার্চুয়ালি এই নির্দেশ দেন শেখ হাসিনা। এদিকে খেলা শুরু করে দিলেন হাসিনা। আওয়ামী লীগকে বাঁচাবে বিএনপি নেতারাই। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিএনপি সরকারে আসায় এক কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুক্তি পেয়ে প্রাণ ভরে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। বলেছেন, গত 7 দিন ধরে বেশ ভালো আছি, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার পরের 7 দিন। বলেছেন, ইউনূস সরকারের সময় বিএনপি তাকে রীতিমতো পাহারা দিয়ে রক্ষা করেছে। প্রশ্ন হলো, এই খাঁটি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে রক্ষায় কেন তৎপর ছিল বিএনপি? কি লাভ হয়েছে তাতে দলটির? এদিকে খেলা শুরু বাংলাদেশের রাজনীতিতে। হাসিনার সঙ্গে দেখা করবেন তারেক। খুব শীঘ্রই দেশে ফিরছে শেখ হাসিনা। নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 200-র উপর বেশি আসন নিয়ে তারেক রহমান জিতেছেন। তারেক রহমান শপথ নিয়ে কাজও শুরু করে দিয়েছেন। তার সঙ্গে শপথ নিয়েছেন 25 জন পূর্ণমন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী। নির্বাচনে অংশ না নিয়ে মন্ত্রী হয়েছেন খলিলুর রহমান। খলিলুর রহমানকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে কম বিতর্ক হয়নি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর মাহমুদ চৌধুরীকে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনীতিবিদরা বলছেন, আমিরের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। 2018 সালে তিনি 3 সদস্যের প্রতিনিধি নিয়ে ভারত সফর করেছিলেন। এছাড়াও তিনি কয়েকদিন পর পর ভারতে যান সফরে, কিন্তু সেমিনারে যোগ দেন। আমির খসরু একটি ছবি কিছুদিন আগে ভাইরাল হয়। ভাইরাল ছবিতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তিনি দেখা করেছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভারতের সঙ্গে যাতে বিএনপির সম্পর্ক ভালো হয় সেই দায়িত্ব নিয়েছেন আমির। ইউনূসের সঙ্গে খারাপ সম্পর্ক ভারতের থাকলেও তারেকের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভালো। শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি গিয়েছিলেন। সেই ছবি আমরা প্রত্যেকেই দেখেছি। প্রধানমন্ত্রী তিনি তারেককে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তারপরই বিএনপির তরফ থেকে বলা হয় তারা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে, কারণ তারেকের দেশে ফেরার ক্ষেত্রে নয়াদিল্লির যথেষ্ট ভূমিকা রয়েছে। অমিত শাহের সঙ্গে দেখা করেছেন আমির। যদি এই ছবি সত্যি সত্যিই সঠিক হয়, তাহলে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক যে ভালো হবে সে কথা বলাই বাহুল্য। তারেক রহমান আর কিছুদিনের মধ্যেই তিনি যে বিদেশ সফর শুরু করবেন, তার মধ্যে প্রথমেই থাকবে ভারত। এবার প্রশ্ন হচ্ছে, ভারত সফরে এসে কি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তারেক? কারণ হাসিনা তো ভারতের আশ্রয়েই রয়েছেন, আর তারেক দায়িত্বে আসার পর আওয়ামী লীগের একের পর এক অফিস খুলে যাচ্ছে। আওয়ামী লীগের কর্মীরা বলছেন তারা এই দিনগুলি দেখার জন্য অপেক্ষা করছিলেন। ফলে তারেক যদি ভারতে এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন, তাহলে খুব একটা অবাক হবে না রাজনৈতিক মহল। তবে এই সংবাদ গোপন রাখা হবে, সর্বসম্মুখে আসবে না। ঠিক যেমন হাসিনা কোথায় আছে ভারতের, সেটা কেউ জানে না। লাস্ট কিছুদিনের দিকে যদি খেয়াল করি, তারেক বা হাসিনা কেউ কিন্তু কারো সম্বন্ধে কোনো বেফাঁস মন্তব্য করেননি। ফলে রাজনীতিতে এটা খুব প্রাসঙ্গিক একটা বিষয় হয়ে উঠেছে। তাই সেদিকে অবশ্যই নজর থাকবে তারেক রহমান ভারত সফরে গিয়ে হাসিনার সঙ্গে দেখা করবেন কিনা। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ তিনি আবার শেখ হাসিনার প্রত্যাপনে দাবি জানিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। 2015 সালের আওয়ামী লীগের শাসনকালে তাকে অপহরণ করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়ার পর টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল সালাউদ্দিন আহমেদ। 2015 সালের 10ই মার্চ নিখোঁজ হন বিএনপির এই নেতা। গোয়েন্দা পরিচয়ে তাকে তার উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয়।
নিখোঁজ হওয়ার পর তিনি নিজেকে আবিষ্কার করেছিলেন ভারতের শিলংয়ে। মেঘালয় রাজ্যের শিলংয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করেছিল শিলং পুলিশ। তার নামে ঠুকে দেওয়া হয় অবৈধ অনুপ্রবেশের মামলা। সালাউদ্দিন আহমেদ যখন মেঘালয়ে আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ভারতের জেলে থাকাকালে বিএনপি তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করে। সেই বছরই প্রায় 2 মাস পর সালাউদ্দিনকে পাওয়া যায়। 2025 সালের 5ই আগস্টের পর 11ই আগস্ট বাংলাদেশে ফেরেন সালাউদ্দিন। 2024-এর 11ই আগস্ট দুগমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। বিমানবন্দরে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা, ছাত্রদল ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন। বর্তমানে সালাউদ্দিনের হাতেই স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন তারেক রহমান। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তার উপর। ওয়াকিবহুল মহল বলছে তারেক এমনি তাকে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেননি, কিছু ভেবেই দায়িত্ব দেওয়া হয়েছে। তাও আবার একেবারে নিজের মন্ত্রিসভায় দায়িত্ব দিয়েছেন তারেক। ভারতের যারা বন্ধু তাদের আশ্রয় দিয়েছেন তারেক নিজের জায়গায়। রাজনৈতিক মহল তাকিয়ে আছে কবে তারেক শেখ হাসিনার সঙ্গে দেখা করবে সেই দিকে। পাশাপাশি তারেকের মন্ত্রিসভায় ভারতের যারা বন্ধু তাদের জায়গা দেওয়ারই কী কারণ সেদিকেও নজর থাকবে আমাদের। এদিকে 50 দিনের প্রচারেই বাজিমাত, মোদির প্ল্যানেই প্রধানমন্ত্রী তারেক। শর্ত অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার এবং তাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা। টানা 18 বছর বাংলাদেশের বাইরে কেবলমাত্র 50 দিনের প্রচার, আর তাতেই বাজিমাত। যে কাজ 5 বছরেও করতে পারেন না বর্ষিয়ার নেতারা, মাত্র 2 মাসের মধ্যেই সেই কাজ করে দেখালেন বাংলাদেশের ডার্ক প্রিন্স। ঘোল খাওয়ালেন নোবেলজয়ী ইউনুস থেকে শুরু করে পাকিস্তানপন্থী জামাতিদেরও। অবসান ঘটালেন 2024-এর জুলাই মাসে শুরু হওয়া গণ অভ্যুত্থানের। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আজ কথা বলছি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, যিনি একসময় টানা 18 মাস রাত কাটিয়েছেন জেলে, আর আজ তিনি মাত্র কয়েকদিনে জয় করে ফেলেছেন গোটা বাংলাদেশের মন। কিন্তু এই তারেক রহমান আসলে কে? হঠাৎ করে কিভাবে প্রবেশ করলেন বাংলাদেশের রাজনীতিতে? ঠিক কিভাবে অসম্ভবকে সম্ভব করে হয়ে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী? কিভাবেই বা তিনি কাবু করলেন জামাতি ও ইউনুসদের? জানলে অবাক হবেন, বাংলাদেশের মানুষের মন জয় করার জন্য তিনি সাহায্য নিয়েছিলেন মোদি মমতার নীতিরও। চলুন প্রতিবেদনের মাধ্যমে আমরা আলোচনা করি। 2024 সালে সারা বাংলাদেশ জুড়ে শুরু হয় আন্দোলন। আন্দোলনের মাত্রা বহুদূর পর্যন্ত যায়। অনেকেই বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার নেয়। প্রতিবাদ আর হিংসায় দেশ রীতিমতো জ্বলছে। চাপের মুখে পড়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে দিতে বাধ্য হন। 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে দিয়ে চলে যান হাসিনা। এর ঠিক 3 দিন পর আগস্ট মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস দায়িত্ব তুলে নেন নিজ কাঁধে। তারপর টানা 1.5 বছর ধরে চলতে থাকে অরাজকতা। বাড়তে থাকে দিন দিন সংখ্যালঘুদের উপর অত্যাচার, বাড়তে থাকে ধর্মীয় হিংসা এবং ভারত বিরোধী কার্যকলাপ বাড়তে থাকে। এই সময়ে সারা দেশ জুড়ে আওয়ামী লীগ কর্মীদের নিষিদ্ধ করা হয়। অন্যদিকে শেখ হাসিনাকে শোনানো হয় ফাঁসির সাজা। তারপর 2025-এ 30 ডিসেম্বর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান, যার ফলে এক প্রকার অভিভাবক শূন্য হয়ে পড়ে বিএনপির নেতাকর্মীরা। ঠিক সেই সময়ে বাংলাদেশের রাজনীতিতে এন্ট্রি হয় তারেক রহমানের। 2025-এর পর 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। আওয়ামী লীগ অংশ নিতে না পারায় বিএনপি সামনের দিকে উঠে আসে, যার নেতৃত্ব দেন তারেক রহমান। অন্যদিকে উঠে আসে জামাত ইসলামী। জুলাই গণঅভ্যুত্থানের সময় উঠে আসা নতুন দল এনসিপি। যদিও নির্বাচনের আগে জামাতের সঙ্গে জোটে অন্তর্ভুক্ত হয় এনসিপি সহ আরও 9টি দল। নির্বাচনের আগে তারেক রহমান বাংলাদেশে ব্যাপক প্রচার করতে থাকে। তারপর 13ই ফেব্রুয়ারি ভোটের ফল ঘোষণা হতেই দেখা যায় বিএনপি বিপুল ভোটে জয়ী হয়েছেন। বাংলাদেশে 299টি আসনের মধ্যে 212টি আসনে জেতে বিএনপি। জামাত পায় 77টি আসন, 1টি আসন পায় ইসলামী আন্দোলন এবং 13টি আসনে জয়লাভ করে অন্যান্য দল। যে দল গত নির্বাচনে অংশ নেয়নি সেই দল হঠাৎ করে বাংলাদেশে রেকর্ড ভোটে জিতেছে। এর পিছনে আসল মাস্টারমাইন্ড অন্য কেউ নন, তারেক রহমান। তারেক রহমান কিন্তু নতুন কেউ নন। 71-এর মুক্তিযুদ্ধের পর
দেশের প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান। তখন দেশের সেনাপ্রধানের দায়িত্ব পান জিয়াউর রহমান। 1977 সালে দেশের রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। ঠিক তার 6 বছর পর তারপরই প্রতিষ্ঠা করেন বিএনপি। জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন খালেদা জিয়া। জিয়াউরের মৃত্যুর পর 1982 সালে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। 1984 সাল থেকে দলের চেয়ারপারসন ছিলেন। 2025-এ 30 ডিসেম্বর দেহত্যাগ করার আগে পর্যন্ত তিনি ছিলেন বিএনপির সর্বেসর্বা। এই গোটা সময়ে 3 বার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আর তিনি ছিলেন দেশের মহিলা প্রধানমন্ত্রী। জিয়াউর রহমানের বড় ছিলেন তারেক রহমান। তিনি ল নিয়ে পড়াশোনা শুরু করলেও মাঝপথে শুরু করেন আন্তর্জাতিক নিয়ে পড়াশোনা। কিন্তু শুরু করলে কি হবে, সেই পড়াশোনাও মাঝপথে বন্ধ হয়ে যায়। তারপর শুরু করেন ব্যবসা। 1988 সালে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। 2026-এর এই জয়ের পর তাকে আখ্যা দেওয়া হয়েছে ডার্ক প্রিন্স নামে। এখন প্রশ্ন, কেন তারেক রহমানকে বাংলাদেশের মানুষ মেনে নিল? কারণ বিএনপি জামাতের সঙ্গে হাত না মিলিয়ে বেছে নেন বিভিন্ন উন্নয়নমূলক কাজকে। যেমন কাজের মাধ্যমে বাংলাদেশবাসীর মন জয় করেন তিনি। উগ্র মৌলবাদ ছেড়ে বেছে নেন উন্নয়নকে। 5 পদ্ধতিতে জেতেন মানুষের মন। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে ঘোষণা করেন ফ্যামিলি কার্ড। প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিটি পরিবারকে মাসে 2 থেকে 2.5 হাজার টাকা দেওয়া হবে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চায়ে পে চর্চা শুরু করেন। সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে যান। তৃতীয়ত, গুরুত্ব দেন বহুদিনের সমস্যা সমাধানের। ঘোষণা করেন জাতির আরোগ্য। চতুর্থত, বিনামূল্যে মহিলাদের পড়াশোনার কথা বলেন, রেলকে উন্নত করার কথা বলেন। লাস্ট যে পয়েন্ট, সেটা হলো তারেক রহমান নজর দেন জেনজিদের ওপর। তার প্রচারে ছিল মিড ডে মিল এবং রিল তৈরির প্রতিযোগিতা। সবচেয়ে বড় বিষয়, তারেক রহমান দাবি করেন স্বাধীন বিদেশ নীতির। বলেছেন, আমরা কারোর প্রক্সি করব না। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা দেখেছিলাম তারেকের শপথ গ্রহণে উপস্থিত ছিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা। ভারতের পক্ষ থেকে তারেককে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনাদের কি মনে হয়, তারেক রহমান কি সোনার বাংলা বানাতে পারবেন? সেই দিকে নজর থাকবে আমাদের। এদিকে খেলা শুরু করে দিলেন হাসিনা। আওয়ামী লীগকে বাঁচাবে বিএনপি নেতারাই। গত 17 বছরে বিএনপির নাম নিশানা পর্যন্ত মুছে যাওয়ার উপক্রম হয়েছিল। পল্টনে দলের কার্যালয়ে সামনে চেয়ার পেতে বসে থাকা রুহুল কবির রিজভী কিংবা মির্জা ফখরুলরা পড়েছিলেন যেন মাটি কামড়ে। যে কণ্ঠ একাই আওয়ামী লীগকে ধসিয়ে দিত বারবার, গণমাধ্যমে বিএনপির কথা বলে বলে দলটার নাম জনমনে জারি রাখত, সেই নামটি হলো রুমিন ফারহানা। কিন্তু পরে দেখা গেল কোনো এক রহস্যজনক কারণে দলে এখন তিনি ব্রাত্য। এখন সোশ্যাল মিডিয়া 6 লাভ। আওয়ামী লীগে তিনি যোগ দিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আসলেই কি ঘটনা সত্য, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ঘটনা? রুমিন ফারহানার বাবা অলি আহাদ প্রখ্যাত রাজনীতিবিদ। তিনি আবার ভাষা সৈনিক। বাংলাদেশ সরকারের স্বাধীনতা দিবসে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আত্মপ্রকাশ তার হাত ধরে। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ এবং আওয়ামী মুসলিম লীগ অর্থাৎ বর্তমান আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 52-এর ভাষা আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দলের জন্য ঘাম ঝরিয়েছেন। শেষে দলের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে তিনি নিজেকে গুটিয়ে নেন। পরবর্তীতে তিনি মতাদর্শগত কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান, নিজের রাজনৈতিক পথ বেছে নেন। রুমিন ফারহানাও তাই করলেন সেদিন। বাবার মতো তিনি তার পথ বেছে নিলেন। গত 21 ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন শহীদ মিনারে গিয়েছিলেন রুমিন ফারহানা। তাকে শ্রদ্ধার্পণ করতে দেওয়া হয়নি। অভিযোগ উঠেছে তার পুরনো দলের বিপক্ষেই। যে দলের জন্য একসময় জান লড়িয়ে দিয়েছিলেন, সেই বিএনপির তরফে তাকে প্রবল বাধা দেওয়া হয়। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের মোটিভের দিন শেষ, এই কথা কি শুধুই কথার কথা? ওই ঘটনায় রুমিন ফারহানা যে কষ্ট পেয়েছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন ভাষা সৈনিকের কন্যা। তবে গত কয়েক মাস ধরেই রুমিন কিন্তু নানাভাবে কষ্ট আর আঘাত পেয়ে এসেছেন। রুমিন তার দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। নির্বাচনে যাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন তার জন্য বিএনপির থেকে প্রবলভাবে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। এত বাধার পরেও কিন্তু তাকে কেউ প্রতিহত করতে পারেনি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিনের প্রতীক ছিল হাঁস। সোশ্যাল মিডিয়ায় এখন শোনা যাচ্ছে আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলতে। খুলনা থেকে রাজশাহী বিদেশ বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ, কিংবা আওয়ামী লীগ এখন মজলুম, তাদের পাশে থাকাই সমীচীন ইত্যাদি বলে কেমন যেন এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনমানুষে।
প্রশ্নটি হল, রুমিন ফারহানা কি তবে আওয়ামী লীগে যোগ দিতে পারেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভাষা সৈনিকের মেয়ের আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি প্রথম দর্শনে অবিশ্বাস্য মনে হলেও রাজনীতির মাঠে কোনো কিছুই অসম্ভব নয়, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে। যখন রুমিন ফারহানা তার দীর্ঘদিনের রাজনৈতিক আশ্রয়স্থল বিএনপির সঙ্গে একটা দূরত্ব তৈরি করেছেন এবং স্বতন্ত্র হিসেবে নিজের জনসমর্থন প্রমাণ করে দেখিয়েছেন, নতুন রাজনৈতিক মেরুকরণের পথ খোলাই থাকছে। সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক কিছু বক্তব্য, যেখানে তিনি আওয়ামী লীগের আমলের দৃশ্যমান উন্নয়নের কথা পরোক্ষভাবে স্বীকার করেছেন বা দলটির বর্তমান কোণঠাসা অবস্থাকে মজলুম হিসেবে ইঙ্গিত করেছেন, এটি কেবল পুরনো দলের প্রতি অভিমান নাকি নতুন কোনো সমীকরণের সূক্ষ্ম ইঙ্গিত? রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে জোর চর্চা চলছে। রাজনীতিতে টাইমিং এবং ন্যারেটিভ খুব গুরুত্বপূর্ণ। রুমিন ফারহানা সেই টাইমিংয়ের অপেক্ষাতেই আছেন। তার মতে, একজন তুখর বক্তা, আইনের মানুষ, সর্বোপরি তার জনপ্রিয়তা। তিনি আওয়ামী লীগে যোগ দিলে বাংলাদেশের রাজনীতিতে এক বড় ধরনের ভূমিকম্প হবে। এই সম্ভাবনা বিষয়টি এখন গুঞ্জন হিসেবে ভাসলেও পর্দার আড়ালে দেন দরবার অনেক সময় অবিশ্বাস্য বাস্তবের জন্ম দেয়। যদি সত্যি এমন কোনো রাজনৈতিক অঘটন ঘটে গেলে বাবার স্মৃতিবিজড়িত দলে ফেরা হিসেবেও আখ্যা দেওয়া যেতে পারে। বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো গ্রিন সিগন্যাল পায়নি আওয়ামী লীগ। তা সত্ত্বেও দলটির নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে 24 ফেব্রুয়ারি সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভার্চুয়ালি এই নির্দেশ দেন শেখ হাসিনা। কলকাতায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকে আওয়ামী লীগের যেসব নেতা দেশে আছেন তাদের সক্রিয় হতে বলা হয়েছে, যাতে সামনের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে। সব মিলে আওয়ামী লীগকে সক্রিয় করতে 5টি সিদ্ধান্ত হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। তবে দলটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা বৈঠক সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনা মঙ্গলবারের বৈঠকে যেভাবে নেতাদের দেশে ফিরতে মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন, তাতে বৈঠকে অংশ নেওয়া কোনো নেতার ধারণা শেখ হাসিনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। আবার মার্চের শুরুতে দিল্লি হয়ে ঢাকা আসছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। পল কাপুরের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু পরিবর্তন হতে পারে বলেও কয়েকটি সূত্রে আভাস পাওয়া গেছে। নির্বাচনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভিতরে প্রবেশ করেছেন, এরকম খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। সবশেষ তথ্য অনুযায়ী কমপক্ষে 28টি জেলায় দলীয় কার্যালয় খোলা, জাতীয় পতাকা ও দলীয় পতাকা টাঙানো, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে বিএনপি বা জামাত বা অন্য কারোর সঙ্গে কোনো সমঝোতা আছে, এসব প্রশ্ন সামনে আসছে। তবে কিছু জায়গায় কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের তৎপরতার পেছনে কারণ কি তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। বিএনপি নেতাদের কাছ থেকেও এ নিয়ে প্রতিক্রিয়া গণমাধ্যমে উঠে এসেছে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার বিষয়টি আইনি প্রক্রিয়া হবে। আবার বিএনপির কোনো নেতার কাছ থেকে ইতিবাচক মন্তব্য পাওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি একটি উদার নৈতিক রাজনৈতিক দল, তারা সবাইকে নিয়ে রাজনীতি করে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, কারণ দলটি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এমন পরিস্থিতিতে 24 ফেব্রুয়ারি সকালে দলের ওয়ার্কিং কমিটির সাথে বৈঠক করেন শেখ হাসিনা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি বৈঠকে যুক্ত হয়েছিলেন। কলকাতায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। সেই বৈঠকে ভার্চুয়ালি বাংলাদেশে থাকা অনেক নেতাও যোগ দিয়েছিলেন বলে দলটির সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, মির্জা আজম, মহিবুল হাসান চৌধুরী নফিল। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ওয়ার্কিং কমিটির সকল সদস্য ভাষণ দেন। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সভায় উপস্থিত ছিলেন, যারা ওয়ার্কিং কমিটির সদস্য না হলেও ভাষণ দিয়েছেন। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি শেখ হাসিনার সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি তুলে ধরেন। বৈঠকের একাধিক সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা শেখ হাসিনা দিয়েছেন। শেখ হাসিনা প্রথমবারের মতো ভারতে থাকা নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নিতে বলেছেন। আলোচনায় কয়েকজন নেতা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকার প্রসঙ্গটি তুলে ধরেন। বিশেষ করে দেশে ফিরলে জেল ও জুলুম নির্যাতনের আশঙ্কার কথা বলেন। শেখ হাসিনা বৈঠকে দাবি করেন, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে জারি করেছে সেটি দুটি কারণে অবৈধ। প্রথমত, আইনে দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান ছিল না। অধ্যাদেশের মাধ্যমে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেটি বেআইনি। তার মতে আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যে কারণে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা যায়। দ্বিতীয়ত, আওয়ামী লীগ সভানেত্রী মনে করেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ সরকার। সেই সরকার নির্দেশ কখনোই বৈধ হতে পারে না। এরপরই শেখ হাসিনা বিএনপি সরকারের নাম না করে বলেন, আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে তখন আওয়ামী লীগ তার মতো করে সিদ্ধান্ত নেবে এবং কর্মসূচি ঘোষণা করবে। তবে শেখ হাসিনা মঙ্গলবারের বৈঠকে যেভাবে নেতাদের দেশে ফিরতে মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন, তাতে কোনো নেতার ধারণা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। বৈঠকে শেখ হাসিনা দেশে থাকা নেতাদের সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে 8টি বিভাগের দায়িত্বপ্রাপ্ত যারা দেশে আছেন তাদেরকে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিতেও বলা হয়েছে। পর্যায়ক্রমে দলীয় তৎপরতা বাড়ানোর মধ্য দিয়ে 17 মার্চ দলীয়ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করতে চায় দলটি। জানা গেছে, দেশের ভিতরে দলটির সাংগঠনিক তৎপরতা বাড়াতে দেশের মধ্যে কারাগারে আছেন এমন প্রথম সারির 12 জন নেতার জামিনের উদ্যোগ নিতে আইনজীবীদের একটি টিম গঠনের
চিন্তা ভাবনা করছে। ঢাকায় একজন সাবেক এমপির নেতৃত্বে আপাতত দলটির সাংগঠনিক তৎপরতা বাড়ানো হতে পারে। ওই নেতা ইতিমধ্যে আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে একাধিক বৈঠক করেছেন। বিশেষ করে বাংলাদেশের সামনের মাসে সফরে আসছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চের শুরুতে দিল্লি হয়ে ঢাকা সফরে আসবেন। 23 ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এই সময় মার্কিন রাষ্ট্রদূত বিষয়টি খলিলুর রহমানকে জানিয়েছেন। জানা গেছে, মার্কিন আদালতের রায়ের পর শুল্ক ও বাণিজ্যের ইস্যুটি বেশ জটিল হয়ে গেছে। তবে পল কাপুরের এই সফরের উদ্দেশ্য বাণিজ্য নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের সাথে আকসা ও জিসুমিয়া এই দুটি অস্ত্রচুক্তির অগ্রগতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে স্থিতিশীলতা। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে তার এই সফরে আলোচনা হতে পারে। নির্বাচনের আগে ইস্যুটি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বিএনপি ও জামাত ইসলামের হাই কমান্ডার আলোচনা হয়েছিল। সূত্রগুলো বলছে, পল কাপুরের সফরের পর বাংলাদেশের রাজনীতিতে ধীরে ধীরে বেশ কিছু নাটকীয় পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট অনেকে মনে করছেন। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বেশ কিছু সিদ্ধান্তের দিকে যেতে পারে সরকার। এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্র জানা গেছে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নিয়মিত দলটির নেতাদের সাথে বৈঠক করছেন। সেসব বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা কিভাবে এবং কোন প্রক্রিয়ায় অংশ নিতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয় প্রতীকে হয়, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। তবে দলটির শীর্ষ নেতারা আশা করছেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে রাজনৈতিকভাবে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসতে পারে। কারণ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেভাবে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বাক্সে পড়েছিল, স্থানীয় সরকার নির্বাচনে সেটি নাও হতে পারে। সেক্ষেত্রে জামাত ও এনসিপি জোটের কাছে স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবি ঘটতে পারে ক্ষমতাসীন বিএনপির। এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে। বিএনপি সরকারের আশায় এক কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুক্তি পেয়ে প্রাণ ভরে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। বলেছেন, গত 7 দিন ধরে বেশ ভালো আছি, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার পরের 7 দিন। বলেছেন, ইউনূস সরকারের সময় বিএনপি তাকে রীতিমতো পাহারা দিয়ে রক্ষা করেছে। প্রশ্ন হলো, এই খাঁটি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে রক্ষায় কেন তৎপর ছিল বিএনপি? কি লাভ হয়েছে তাতে দলটির? 2024 সালের আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন প্রবল পরাক্রমশালী শেখ হাসিনা সরকারের তাসের ঘরের মতো পতন হলো, তখন যে দৃশ্যপট তৈরি হয়েছিল তা ছিল অভাবনীয়। প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, পুলিশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ প্রশাসন, সব জায়গায় রাতারাতি পথ পরিবর্তন ঘটে। সেই ঝড়ের রাতে তখনকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছিল। এমনকি জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী অজ্ঞাত অবস্থানে থেকে নীরবে পদত্যাগ করেছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল। কিন্তু এই তুমুল ওলটপালটের মধ্যেও প্রবল বিস্ময় হয়ে বঙ্গভবনে টিকেছিলেন আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত এবং দলটির কট্টর সমর্থক হিসেবে পরিচিত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। পরবর্তী সরকারের পুরোটা সময় জুড়ে তাকে অপসারণের নানা চেষ্টা, আলটিমেটাম এবং বঙ্গভবন ঘেরাওয়ের মতো ঘটনা ঘটলেও তিনি তার পদে বহাল তবিয়তেই থেকে যান। আর এই টিকে থাকার চূড়ান্ত ফল হিসেবে তিনি গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে শপথ পড়িয়েছেন। একটি গণ অভ্যুত্থানের পর পতিত সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতির হাত দিয়ে নতুন গণতান্ত্রিক সরকারের শপথ নেওয়ার এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নজির। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে তিনি টিকে গেলেন? কার ইশারায় বা কাদের শক্তিতে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে সেই চরম বৈরী পরিবেশে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন? এই রহস্যের জট মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই খুলেছেন। ঢাকার দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তার এই চরম দুঃসময়ে অন্য কেউ নয়, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সহযোগিতা ছিল শতভাগ। অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে যখন তাকে টেনে হিঁচড়ে নামানোর জোর চেষ্টা চলছিল, তখন বিএনপি জোট এবং সশস্ত্র বাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছিল তার সামনে। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন তার আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই খাঁটি আওয়ামী লীগকে কেন বিএনপি পাহারা দিয়ে রক্ষা করলো, সেই উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে 2024 সালের সেই উত্তাল দিনগুলোতে। মূলত এটি ছিল বিএনপির এক সুদূর প্রসারী রাজনৈতিক দাবা খেলার চাল। আবেগ নয়, নিরেট রাজনৈতিক বাস্তবতা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার এক নিখুঁত কৌশল থেকে দলটি এই সিদ্ধান্ত নিয়েছিল। শাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রথম বড় ধাক্কাটি আসে 2024 সালের 19 অক্টোবর। ঢাকার দৈনিক মানবজমিন পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হঠাৎ করেই বলে বসেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বলে তিনি শুনেছেন, কিন্তু তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই। এই একটি মন্তব্য বারুদরূপে দেশলাইয়ের কাঠির মতো কাজ করে। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শেখ হাসিনা বিরোধী অন্যান্য সংগঠনগুলো তীব্র ক্ষোভে ফেটে পড়ে। তৎকালীন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সরাসরি মন্তব্য করেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন। সেই ক্ষোভের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রাস্তায়। 22 অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়েত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই দিনে ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই 24, 36 জুলাই পরিষদ সহ বিভিন্ন ব্যানারে বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে রাতের বেলা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে সেই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও রাষ্ট্রপতির পদ টলটলায়মান হয়ে পড়ে। ঠিক এই চরম সংকটের মুহূর্তেই দৃশ্যপটের ত্রাতা হিসেবে আবির্ভূত হয় বিএনপি। 23 অক্টোবর অর্থাৎ বঙ্গভবন ঘেরাওয়ের ঠিক পরের দিন বিএনপির 3 জন সিনিয়র নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে বেরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের পরিষ্কার জানিয়ে দেন যে দেশে যাতে নতুন করে কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে তারা সরকারকে পরামর্শ দিয়েছেন। একই দিনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে দলের আরেক শীর্ষ নেতা সালাউদ্দিন আহমদ আরও এক ধাপ এগিয়ে বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে এবং এর ফলে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে। তাই এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি।
রাজপথের বিপ্লবীরা যখন রাষ্ট্রপতির অপসারণ চাইছিলেন, তখন অভিজ্ঞ রাজনীতিকরা দেখছিলেন ভিন্ন এক বিপদ। স্পিকার আগেই পদত্যাগ করেছেন, ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী শূন্যস্থান পূরণের কোনো বৈধ উপায় ছিল না। এই সুযোগে একটি অসাংবিধানিক সরকার বা দীর্ঘমেয়াদী শাসন চেপে বসার সমূহ সম্ভাবনা ছিল, যা বিএনপির দ্রুত নির্বাচনের যে দাবি তাকে চিরতরে গলা টিপে হত্যা করতে পারত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্পর্ক ছিল একেবারে শীতল। শপথ নেওয়ার পর ডক্টর ইউনূস আর কখনোই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেনি। রাষ্ট্রাচারের তোয়াক্কা না করে বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করা বা চুক্তির বিষয়ে জানানো সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দেওয়া এবং বিদেশের মিশনগুলো থেকে তার ছবি নামিয়ে ফেলার মতো ঘটনাও ঘটেছিল। এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি নিজে। এই তীব্র মানসিক চাপ এবং প্রশাসনিক বয়কটের মুখে মোহাম্মদ শাহাবুদ্দিন যখন প্রায় কোণঠাসা, তখন বিএনপির উচ্চ পদে আসীন নেতারা তাকে গোপনে ও প্রকাশ্যে আশ্বস্ত করেন। গণঅভ্যুত্থানের কিছু নেতার চাপে যখন অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে অপসারণের চূড়ান্ত ছক কষছে, তখন বিএনপির এই অনড় অবস্থানের কারণেই সরকার পিছু হটতে বাধ্য হয়। সরকার বুঝতে পারে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটির সমর্থন ছাড়া এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বিএনপির এই রাজনৈতিক কৌশলের পাশাপাশি সশস্ত্র বাহিনীর অটল সমর্থন মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবনে টিকিয়ে রাখার ক্ষেত্রে নিয়ামক ভূমিকা পালন করেছিল। তাদের কণ্ঠে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নিজেই স্বীকার করেছেন যে 3 বাহিনীর পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সমর্থন দেওয়া হয়েছিল। তাকে আশ্বস্ত করে বলা হয়েছিল, মহামান্য, আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজিত হওয়া। এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। একদিকে সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক সমর্থন, অন্যদিকে বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের রাজনৈতিক ঢাল, এই দুইয়ের মেলবন্ধনে ব্যর্থ হয়ে যায় তাকে অপসারণের সমস্ত দেশি বিদেশি এবং অভ্যন্তরীণ উদ্যোগ। বিএনপি এবং তাদের জোটসঙ্গীরা মিলে যে শক্ত প্রাচীর তুলে ধরেছিল, তার সামনে বিপ্লবীদের আবেগ আর অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা একটি গোষ্ঠীর বাসনা ধোপে টেকে। এই পুরো ঘটনা প্রবাহে সবচেয়ে চমকপ্রদ দিকটি হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা। রাজনৈতিকভাবে চরম বৈরী এবং আওয়ামী লীগের একনিষ্ঠ একজন কর্মীকে রক্ষা করার এই সিদ্ধান্ত কোনো সাধারণ রাজনৈতিক দলের পক্ষে নেওয়া প্রায় অসম্ভব ছিল। কিন্তু তারেক রহমান আবেগ সরিয়ে রেখে চরম রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন। মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই তারেক রহমানের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেছেন, তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। তারেক রহমান খুব ভালো করেই জানতেন যে যদি এই মুহূর্তে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়, তবে সংস্কারের ধোঁয়া তুলে অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে নেবে। নির্বাচন চলে যাবে অনিশ্চয়তার অতল গহ্বরে। তাই সাপের বিষ দিয়ে সাপ মারার মতোই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি মূলত নিজেদের নির্বাচনী রাস্তায় পরিষ্কার রেখেছিল। আজ 2026 সালের ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে যখন আমরা পেছনের দিকে তাকাই, তখন বিএনপির সেই দিনের সিদ্ধান্তের আসল লাভ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে। আবেগের বশবর্তী হয়ে যদি তারা সেদিন বিপ্লবীদের সাথে গলা মিলিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ চাইতো, তবে হয়তো আজ তাদের ক্ষমতায় বসা হতো না। উল্টো কোনো এক অসীম সাংবিধানিক সংকটের গোলকধাঁধায় ঘুরপাক খেত দেশের রাজনীতি। রাষ্ট্রপতির পদটিকে তারা একটি সাংবিধানিক খুঁটি হিসেবে ব্যবহার করেছিল, যাতে অন্তর্বর্তী সরকার সেই খুঁটি উপড়ে ফেলে নিজেদের ইচ্ছামতো রাষ্ট্র মেরামত বা দীর্ঘস্থায়ী ক্ষমতার নকশা বাস্তবায়ন করতে না পারে। শেখ হাসিনার পতনের পর বিএনপি একটাই জিনিস চেয়েছিল, তাড়াতাড়ি নির্বাচন। আর সেই নির্বাচন নিশ্চিত করার জন্যই তারা মোহাম্মদ শাহাবুদ্দিনের মতো একজন খাঁটি আওয়ামী লীগারকে বুকে আগলে রেখেছিল। শেষ পর্যন্ত বিএনপির সেই মারপ্যাচই সফল হয়েছে। নির্বাচন হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে এবং সেই শাহাবুদ্দিন চুপ্পুর কাছেই শপথ নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসেছে। রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। সেই প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করে ছাড়ল বিএনপি।